৭২-এর সংবিধানকে ভাই, ওটা আমাদের স্বাধীনতার প্রোক্লেমেশন যেটা আছে এটা তো ওখানে আছে, আপনি এটা কবর বানিয়ে দিবেন, সেই ক্ষমতা আপনার আছে। কয়জন লোক আছে আপনার সঙ্গে? কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে? ওই দিন ভুলে যান। আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল, অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট, এটা আপনাদের আন্দোলন। আজকে বিএনপি এই কথা বলছে যে অগাস্ট বিপ্লবের পুরো আন্দোলনের তারা নিজেদের মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে। মির্জা আব্বাস ঠিক বলেছেন, ২৪-এর আন্দোলনকে কেউ যেন ব্র্যান্ডিং এর চেষ্টা না করে। এটা ব্র্যান্ডিং করে করলাম, এটা সবার আন্দোলন। ওনারা ভাব দেখাচ্ছেন ওনারা আন্দোলন করছেন, ওনাদের সঙ্গে আসে কজন লোক দেখুন। ৩১ তারিখে কজন লোক আসে? এত সহজ না। বাংলাদেশকে ভালো করে বুঝতে হবে, এই দেশের মানুষকে বুঝতে হবে, এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। তারা দায়িত্ব আসার পরে এই যে মানুষের মূল প্রবলেমটা কি, দ্রব্যমূল্য, এটা নিয়ে ওদের কোনদিন কথা বলতে দেখছেন? ওরা এমন এমন কাজ নিয়ে ব্যস্ত থাকে যে কাজের থেকে মানে কি বলবো, এগুলো ঢাক ঢোল পিটানো। আমি এতে মানে আমি মনে করি একটা স্বাভাবিক অবস্থার মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। কোনো কারণে হোক একটা স্বার্থের দ্বন্দ্বে আছে। তারা চায় না যে এই দলগুলো আগামীতে ক্ষমতায় আসুক। তারা এই জন্য নিজেদের পছন্দের কিছু লোককে দিয়ে একটা দল বানাতে চায়। ওটি তো কিংস পার্টি। কিংস পার্টি আরেকটা সঙ্গে আপনাকে দিবেন যে এরশাদ যেটা বানিয়েছিল, জিয়া যেটা বানিয়েছিল, সেটা অন্য জিনিস। যে উনি নিজেই ক্ষমতায় থাকার জন্য একটা দল বানিয়েছেন, অথবা নিজেই মনে করেছেন ওনার জন্য একটা দল দরকার, সেটা একটা হিসাব। আর এখানে যে ফর্মেটটা আসতেছে সেটা হলো ওনারা এদেরকে চান না, এদেরকে বিদায় করে বিকল্প একটা শক্তিকে পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড় করাতে চান, এবং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা দলকে দায়িত্ব দিতে চাচ্ছেন। সেইভাবে তারা করছেন। কাজে সেভাবে এখানে হতে পারে, এখানে তারা চাচ্ছেন যে না, আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক, তৃতীয় কেউ একজন আসুক, এবং তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কারণ এটা হতে পারে, কিন্তু কাজে আসলে তারা কী চাচ্ছে এটা এখনও ক্লিয়ার নয়। তবে এটা শিওর, এটা বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে। এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটাকে দেখার ব্যাপার আছে। কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই। আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে, যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে। কিন্তু বিএনপির লস করতে যেয়ে সরকার যে ভুলটা করছে, আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে। যত দিন তারা এই সরকার তো খুব দেশ ভালো চালাচ্ছে না। দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি, তা কিন্তু নয়। একটা মূলা ঝুলাছে সামনে, সংস্কারের মূলা, যে আমরা সংস্কার করব, আমরা সংস্কার করব। তো সংস্কার যে আপনি করতে পারবেন, আপনি ছাড়া আর যে কেউ সংস্কার করতে পারবে না, এটা আপনি কীভাবে প্রমাণ করলেন? সংস্কারের জন্য যে কমিশনগুলি করা হয়েছে, আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করার যোগ্য না, যদি আমি বলি আপনি আমাকে কীভাবে ভুলবো? আসলে আলাপ করি। তো এখন বিএনপি দিয়েছে ৩১ দফা, সেই ৩১ দফা সংস্কার প্রস্তাব তারা দিয়েছে আজকের থেকে ২ বছর আগে। তো সেই প্রস্তাবগুলি তারা কি আলোচনা করা যায় নাই? তাদের মধ্যে থেকে সব মূর্খ লোক, ওখানে একজন লোক বুঝে না কিছু, সব বুঝে এনজিওরা আর বিদেশ থেকে আমদানিকৃত লোকেরা, এরা সব বুঝে। এরা এই দেশটাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে তারা আরেক দেশে নাগরিকত্ব নিচ্ছে। তারা অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেবো। ভাই, এরকম লোক তো আমার দরকার নাই। আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে, এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে। তারা তো আমার দেশকে ঘৃণা করে বলে অন্য দেশে চলে গেছে। সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না? সে এই দেশকে পছন্দই করে না। বাইরে যে ওখানকার আবার নাগরিকত্ব নিচ্ছে, নিয়ে ওখানে মাস্টারি করে, চাকরি করে, কি করে না করে করে, ওখানকার বিভিন্ন কমিটির সঙ্গে সে আছে, ওই দেশের স্বার্থ দেখে। তারাই আইনে নিয়ে আপনি সংস্কার করাচ্ছেন। এই সংস্কার আমার দরকার নাই, এই সংস্কার বিএনপি ধরবেই না। আপনি দেখে নেন, বললাম প্রধান উপদেষ্টা বলছে যে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। তারা যা শিখাইছে সে তাই গেছে, তাকে যা শিখা যাচ্ছে সেটাই করছে। সেটি কীভাবে প্রমাণ করবে? সংস্কার তো ইন্টার মিনটাইম হচ্ছে, প্রতিদিনই সংস্কার হচ্ছে। আজকে থেকে 4 মাস আগে যা ছিল বাংলাদেশ, এখন কি বাংলাদেশ সেই অবস্থায় আছে? মানুষের চিন্তা সেই অবস্থায় আছে? মানুষের চিন্তা চেঞ্জ হয় নাই? চিন্তা চেঞ্জ, ওইদিকে সংস্কার। সংস্কার কি গাছে ধরে নাকি ভাই? 2025 নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টা যে সংস্কারের কথা বলেন, যে প্রত্যাশিত সংস্কার, তো প্রত্যাশাটা কার প্রত্যাশা? বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বললো আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেগুলি সংস্কার করা। আচ্ছা বলেন, নারীর ক্ষমতায়ন বিষয়ে একটা সংস্কার কমিশন করছে, এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক? বলেন ভাই, আমার বুঝান, এর সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক? আপনি যদি শিক্ষা নিয়ে একটা সংস্কার করেন, তার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক? আপনি বলবেন যে এটা পলিটিক্যাল পার্টিগুলো কয় না। আচ্ছা ঠিক আছে, পলিটিক্যাল পার্টিগুলো কয় না, সব পলিটিক্যাল পার্টি ভিলেন, খারাপ, দুষ্ট। কে করে?
আপনি করেন, আচ্ছা আপনি করেন, আপনি তো বিশাল জ্ঞানী লোক করেন, কিন্তু আপনি কাদের দিয়ে করতেছেন? এই লোকগুলো আপনি কিভাবে নির্বাচন করছেন? এই খাতে এই লোকগুলি কি বেস্ট? প্রমাণ করেন আপনি আমাকে সামনে এসে নিয়ে। কেমন করে আপনি প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট? কিছু আনারি লোককে আপনার পরিচিত লোক, আপনি এদের কি চিনেন? আইনে বলছে তোমরা একটা সংস্কার করো, ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে? ভাই আমি একটা 15 তলা বিল্ডিং বানাবো, কথাটা বুঝেন। আমার কিছু বন্ধু বান্ধব বলো তুমি বিল্ডিং বানাবা দেবা, আমি কিন্তু কিছুদিন এই বাথরুম টাথরুম বানাইছি, আমি বিল্ডিং আর বানাইতে পারবো? তো ইটের উপরে ইট রেখে বিল্ডিং বানানো শুরু করলো, কয়দিন মধ্যে এটা ভেঙে পড়বো, ওটা কি বিল্ডিং হবে? আর্কিটেক্ট কোথায়? এরা দেশ গড়বে, কে দেশ গড়বে? এরা মনে করে কি এদের যুক্তিটা কি? হাসিনার মতো স্বৈরাচারকে নামিয়েছি, অতএব আমরাই দেশ গড়বো। আরে যে নামায় যে ভাঙে সে গড়ে না। ভাঙার মিস্ত্রি একটা, গড়ার মিস্ত্রি আরেকটা, ওটা বুঝতে হবে। 14 তলা বিল্ডিং আপনি রাজমিস্ত্রিতে ভাঙতে পারবেন, কিন্তু ওই রাজমিস্ত্রি 14 তলা না 10 তলা বিল্ডিং বানাতে পারবে না, তার জন্য আর্কিটেক্ট লাগবে। সে আর্কিটেক্ট কাজে সে আর্কিটেক্ট আপনি তো নিয়ে আসছেন ভাই, এটা যে সে আর্কিটেক্ট আমাকে বুঝান, আমি তো বুঝি না। আমি তো এদের কাজকর্ম দেখে বুঝি না, এদের কথাবার্তা শুনে বুঝি না, এদের তো মানে বেসিকটা আমার পছন্দ হয় না। তো আপনি কি করবেন? আপনি সংস্কার করবেন, খালি দাবি করলেই তো হলো না। জনাব মাসুদ কামাল, জনপ্রশাসন সংস্কার কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে কি? আমি আরেকটা কথা বলে শেষ করি আপনাকে। 2 দিন ধরে দেখলাম ঢাকায় এই আপনার ইয়েতে এই যে কি কৃষিবিদ ইনস্টিটিউটে বিশাল একটা হলো, আপনার ওয়ার্কশপ হলো, সমস্ত লোকজন এখানে হাজির করছে। এখানে এটা কি ভাই? এটা এনজিও নিয়ে যে প্রতিষ্ঠানটা আয়োজন করছে, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, ওটার সঙ্গে শুরুতে আমিও ছিলাম, আমি ওটার সঙ্গে শুরুতে ছিলাম। এই সব তো বিদেশি পোলাপান, বিদেশে বসে বসে দেশপ্রেম উদ্বেগ হয়ে গেছে একদম। সব যতগুলো লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে, অস্ট্রিয়া থাকে, জার্মানি থাকে, মালয়েশিয়া থাকে, এরা মিলে আলী রিয়াজের অভিভাবক করতে এরা একটা সংগঠন করছে। সেটার মধ্যে এসে নিয়ে আমাদের উপদেষ্টাদের হুমড়ি খেয়ে পড়ছে। ওরা দেশকে সংস্কার করে দেবো, আর আমাদের গ্রামের কৃষক কি চায় এরা জানে? জানে এরা? আমার গ্রামের কৃষক, লুঙ্গি পরা কৃষক কি চায় এরা জানে? ওই কৃষক যেটা চায় সেটা হলো সংস্কার। আলী রিয়াজ কি চায়, মুনির হায়দার কি চায়, এটা সংস্কার না। এরা দেশে থাকেই না। তো এইগুলি করে লাভ নেই রে ভাই, এইগুলি করতেছে। ইউনুস সাহেব খুশি, ইউনুস সাহেব তো ওনার তো একটা বিদেশি প্রেম আছে, বিদেশে থাকে বলে সে বিরাট খুশি হয়ে যায়। তোমরা বিদেশ থাকো, আসো দেশ গড়ো। আর দেশ গড়ার জন্য দেশ আপনারা রাখছেন কেন? আমি তো আপনার এখানে বসে বহুবার বলে গেছি যে একটা স্বৈরাচারের আমলা দিয়ে একটা গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না, বহুদিন বলছি। রাখছে কেন? কারণ ধাক্কা খেয়ে বুঝতে পারছে ঠিক হয় নাই, কেন রাখছে? এবং তাদেরকে আবার পিছন থেকে নিয়ে আসতেছে, আইনে আইনে তাদেরকে প্রমোশন দিয়ে তাদের দিয়ে দেশ চালাইতেছে। দেশটা আমলারা চালায়, দেশকে এরা চালায় নাকি? বুঝে কিছু কোনো কমন সেন্স কাজ করে এদের মধ্যে? মানে সত্যি কথা বললে কি, দেখেন আমি একটা উদাহরণ দেবো, সিম্পল একটা উদাহরণ দেবো বলি। মানে যেভাবে যে যা বলে, মানে এটা কি, মানে এটা তো বাকি দেশ তো না। আপনি যখন একটা কথা বলবেন তো দায়িত্ব নিয়ে বলতে হবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে। কয়েকদিন আগে পরশুদিন তো ডক্টর ইউনুস বললো যে ওনার পছন্দ হলো যে ভোটাধিকার 17 বছর বয়সে যেন হোক। কেন বলছেন এই কথাটা উনি? সবাই বুঝছে কিন্তু, যাতে নাকি ছাত্রদের ভোট একটু বাড়ে। ছাত্রদের ওনাকে বোঝানো হয়েছে যে ছাত্রদের ভোট বাড়লে পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছে এরা সহজে জিততে পারবে, ঘোড়ার ডিম পারবে। আচ্ছা ঠিক আছে, ওই আলোচনা পরে আসি। তারও যে বড় কথা হলো, উনি তো প্রধান উপদেষ্টা দেশের, একটা গভর্নমেন্টের সঙ্গে আছেন। আন্তর্জাতিক নিয়মে 18 বছর পর্যন্ত শিশু, বাংলাদেশের আইনেও 18 বছর আগ পর্যন্ত আপনি শিশু। 17 বছর যদি আপনি ভোটাধিকার দেন, আপনি কি শিশুকে ভোটাধিকার দিবেন? হয় পৃথিবীর কোথাও আছে যে শিশুদের ভোটাধিকার দিবেন আপনি? ভাই এগুলো তো বুঝতে হবে, এগুলো তো ম্যাটার অফ কমন সেন্স। যখন ওনাকে এই ড্রাফট ধরাই দিল যে এটা বলেন, তখন সে জিজ্ঞাসা করবে না যে তুমি 17 বছর লেখলা কেন? আমাদের দেশের নিয়মে 16 বছর না, 17 বছর না, 18 বছরের আগ পর্যন্ত সে শিশু বলে দিল। তাহলে 14 বছর দোষ কি করছে? 10 বছরের সমস্যা কি? এই আন্দোলনে তো 10 বছরের বাচ্চা মারা গেছে, 7 বছরের বাচ্চা মারা গেছে। তো ওরও তো ভূমিকা আছে, তাহলে 7 বছরের আপনার ভোটাধিকার দিয়ে দেন। তো এগুলি কি রে ভাই? মানে মোট কথাটা হলো কি, আপনাকে বুঝতে এগুলি কি হয়, এই আমরা না বিব্রত করা জন্য এগুলি করে। আমরা নানা ভাবে আমলাদের কাছে যেমনি, অবশ্যই কোনো সন্দেহ আছে আপনার? কোনো সন্দেহ আছে? এক্সাম্পল দেখাই আপনাকে। বিএনপির কোন বিএনপি পন্থী কোন আমলা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হচ্ছে, তালিকা হয়ে গেছে।
700 কত জন পাইছে তালিকা হওয়ার পর এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদেরকে বকেয়া টকেয়া শোধ করা হবে। মানে তাদেরকে যে মনে করেন জয়েন্ট সেক্রেটারি ছিল, ডেপুটি সেক্রেটারি ছিল, তখন তারা বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে এখন তারা নিয়ে আসবে। তারা এখন আবার দেখবে সে থাকলে পরে তার ব্যাটসম্যানটা কোন পর্যন্ত উঠছে, সেক্রেটারি পর্যন্ত উঠছে, তাকে সেক্রেটারি পোস্ট দিয়ে তারপর তার রিটায়ারমেন্ট দেখায় ওই এতদিনে যত টাকা পাইতো সব টাকা দিবে, দিয়ে তাকে সেক্রেটারির যে পেনশন এটা দিবে। ব্যয় হবে কত? এককালীন ব্যয় হবে 42 কোটি টাকা, আর প্রতি বছর ব্যয় হবে 13 কোটি টাকা প্রতি বছর। এই টাকাগুলি কাকে দিবে? এই লোকগুলিকে দিবে। আচ্ছা, এই যে লোকগুলি এরা তো আওয়ামী লীগ বলে চাকরিচ্যুত হওয়ার পর বহুবার কিন্তু চাকরি ফেরত পাওয়ার চেষ্টা করছে। তারা কি কখনো বলছে যে আমি বিএনপির লোক? সারাক্ষণ বলছে আমি আওয়ামী লীগের লোক, আমি ষড়যন্ত্রের শিকার, এগুলি বলছে। আচ্ছা, তারও বাদ দেন আপনি। এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে এই 786 না 46 কত জানে আছে, এদের